আজ বিকেলে এসেছি গ্রামের বাড়িতে। টানা 3 ঘন্টা ট্রেন জার্নি করে শরীরটা এখন ম্যাচ ম্যাচ করছে। তাই রাতের খাবার শেষ করে এখন একটু চা খাচ্ছি। আজকে প্রায় 2 বছর পর গ্রামের বাড়িতে আসলাম। গ্রামের বাড়িতে আসলে মনটা বেশ ভালো হয়ে যায়। ইচ্ছে করে না আর গ্রাম ছেড়ে শহরে যেতে। আসলে জবের কারণে সময় পাই না। গ্রামের বাড়িতে আসতে মনটা ছটফট করে, কিন্তু পারি না আসতে। আজ অনেকদিন পর মন ভরে খাওয়া দাওয়া করলাম। মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। মায়ের হাতের রান্না খুব মিস করি। সাহির, সাহির, দরজাটা খোল। আরে, প্রীতম ডাকছে মনে হচ্ছে, কিন্তু এত রাতে কোনো প্রবলেম হলো না তো? না, দেখি কি হয়েছে। কিরে, তুই এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? বন্ধু, করিম চাচার কথা মনে আছে তোর? হ্যাঁ, মনে আছে। আজ সন্ধ্যায় তো দেখা হলো ওনার সাথে। আমি গিয়েছিলাম ওনার বাড়িতে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি কথা বলেছি। কেন, কি হয়েছে? কিছুক্ষণ আগে করিম চাচার বাড়িতে রাতের খাবার দিতে গিয়ে দেখি করিম চাচা মারা গিয়েছে। এই কথাটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কারণ করিম চাচা আমাদের খুব পছন্দের মানুষ ছিলেন। ওনার নিজের বলতে কেউ ছিল না আমরা ছাড়া। নিজের জমিতে দানা চাষ করে নিজের একার পেট চালাতেন তিনি। মাসখানেক আগে হঠাৎ তিনি হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়লে আমি ও প্রীতম মিলে ওনার দেখাশোনা করি। আর প্রীতমকে বলি করিম চাচার দুপুরের ও রাতের খাবারটা যেন ব্যবস্থা করে। করিম চাচা খুবই ভালো ছিলেন। খুব খারাপ লাগছে ওনার জন্য। প্রীতম, চল ওনার বাড়িতে তাড়াতাড়ি। হ্যাঁ চল, আমরা ছাড়া তো ওনার আর কেউ নেই, আমাদেরকেই সব কিছু করতে হবে। হ্যাঁ চল। করিম চাচার বাড়িতে এসে দেখি ওনার নিষ্প্রাণ দেহটি বিছানায় পড়ে রয়েছে। আর ওনার পাশে দাঁড়িয়ে আছে আমার আরেক বন্ধু বগলু ও আমার ফুফাতো ভাই রহিম। করিম চাচার মৃত্যুর খবর শুনে ওরা ছুটে এসেছে দেখতে। করিম চাচা কখনো কারোর সাথে রাগ করে কথা বলতেন না। সবসময় হাসি খুশি কথা বলতেন গ্রামের ছোট বড় সবার সাথে। সবসময় মানুষের বিপদে আপদে পাশে থাকতেন। খুবই সহজ সরল ছিলেন। গ্রামের সবাই ওনাকে ভালোবাসতেন। করিম চাচা যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন তা কখনো ভাবেনি। প্রীতম, করিম চাচাকে নিয়ে তাড়াতাড়ি শ্মশানে যেতে হবে। আর সব কিছুর ব্যবস্থা করতে হবে। এভাবে আর রাখা যাবে না। অনেক লেট হয়ে গিয়েছে। তুই চল আমার সাথে। আচ্ছা চল। কিছুক্ষণ আগে করিম চাচার আত্মার শান্তি কামনা করে এখন শ্মশানে নিয়ে যাচ্ছে। আমার সাথে রয়েছে প্রীতম, বগলু ও রহিম ভাই। মাসটি ছিল বর্ষাকাল। টিপ টিপ করে বৃষ্টির সাথে আকাশে ঘন কালো মেঘ। অন্ধকার চারদিকটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। রাত অনেক হয়ে গিয়েছে। চারদিকে নিকষ কালো অন্ধকার। অনেক দূরে জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। আর মাঝে মাঝে আকাশ ডাকছে। এমন মনে হচ্ছে বৃষ্টি এখনই চলে আসবে। বৃষ্টি আসবে এই ভেবে আমরা 4জন করিম চাচার মৃত দেহটি কাঁধে নিয়ে আরও তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে আসতে আসতে মধ্যরাত হয়ে গিয়েছে। করিম চাচার দেহটিকে নিচে একপাশে রেখে অপেক্ষা করছি কাঠের জন্য। বগলু ও রহিম ভাই গিয়েছে কাঠ আনতে। শ্মশানে এসে দেখি কাঠ নেই। ঠিক এই সময়ে হঠাৎ জোরে বৃষ্টি চলে আসলো। প্রীতম, ওই একটু দূরে একটা ছাউনি দেখা যাচ্ছে। চলো ওইখানে গিয়ে দাঁড়াই। হ্যাঁ চল। ছাউনির নিচে এসে দাঁড়ানোর পর করিম চাচার জন্য খারাপ লাগছে। এই বৃষ্টির মধ্যে ওনার নিষ্প্রাণ দেহটা বিচ্ছে। আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও ওনার দেহটাকে বৃষ্টির মধ্যে ফেলে রাখতে বাধ্য হলাম। কারণ আমরা দুজনের পক্ষে সম্ভব না ওনার দেহটাকে কাঁধে করে নিয়ে আসা। এই কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ আমি দেখি যে
করিম চাচার মৃতদেহটির পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। প্রীতম, দেখতো করিম চাচা লাশটির পাশে কে দাঁড়িয়ে আছে। বন্ধু, কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। প্রীতম, এই বৃষ্টির মধ্যে বগলু রহিম ভাই তো এত তাড়াতাড়ি আসার কথা না, তাহলে কে হতে পারে? আমিও বুঝতেছি না কে দাঁড়িয়ে আছে। আচ্ছা, বৃষ্টি কমতে দে, তারপর গিয়ে দেখবো কে দাঁড়িয়ে আছে। বৃষ্টি থামার পর আমিও প্রীতম করিম চাচার মৃতদেহটির কাছে যাচ্ছি দেখার জন্য কে দাঁড়িয়ে আছে। বৃষ্টি থেমে আকাশ এখন বেশ পরিষ্কার, তারাদের আলোতে চারিদিকটা বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তখন বৃষ্টির মধ্যে ভালোভাবে দেখা যাচ্ছিল না কে দাঁড়িয়েছিল করিম চাচার মৃতদেহের পাশে। করিম চাচার মৃতদেহের কাছে এসে দেখি কেউ নেই, আশেপাশেও দেখলাম কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। তখন প্রীতমকে বললাম, কিরে বন্ধু, কেউ তো নেই, তাহলে কি আমরা ভুল দেখেছি? না রে, তোরা ভুল দেখিসনি, আমি ছিলাম রে। কি ব্যাপার, কে কথা বলে উঠলো? পিছনে ফিরে দেখি করিম চাচার দেহ মরার খাট থেকে উঠে দাঁড়িয়ে আছে। দেহটি করিম চাচার হলেও চোখ দুটি ভীষণ সাদা আর চেহারা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। এতটা ভয়ঙ্কর আমি আর আগে কখনো দেখিনি। সেই অবয়বটা আমাদের দিকে তাকিয়ে বলল, আমি এই শ্মশানেই থাকি রে। যখনই দেখি এই মরাটার পাশে কেউ নেই, তখনই আমি এর দেহেতে প্রবেশ করি। অনেকদিন ধরেই একটা দেহ খুঁজছি, এতদিন পর তা পেলাম। আজ থেকে এই দেহ আমার। এইসব দেখে প্রীতম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। আর আমারও মাথায় ভীষণভাবে ঘুরছে। আমি এসব কি দেখছি ও শুনছি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এরপর করিম চাচার দেহটি হাঁটতে হাঁটতে পাশের জঙ্গলে গিয়ে কোথাও যেন মিলিয়ে যায়। ঠিক তখনই রহিম ভাই ও বগলু ফিরে এসে প্রীতমকে ডেকে তোলে আর আমার কাছে জানতে চায় কি হয়েছিল। তখন আমি করিম চাচার দেহটিকে যে এক অশুভ আত্মা দখল করেছে তার ঘটনা খুলে বলি। পুরো ঘটনা শুনে রহিম ভাই বলল, এখনই শ্মশান থেকে ফিরে যেতে হবে, শ্মশানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি চলো। পরের দিন সকালে আমিও প্রীতম শ্মশানে আসি। অনেক খোঁজাখুঁজি করি কিন্তু কোথাও করিম চাচার দেহটি খুঁজে পাইনি।